সোলকে তোমরা ওই কলিং করছো, সোল এলো, কথা বলছো, এবং সে ওই জায়গাটা ছেড়ে তখন যেতে চাইছে না, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো? পিশাচ, ব্রহ্মদৈত্য, এরা কোথায় আলাদা? সেও ওই বাড়ির যে মেয়েটা আছে তাকে বাঁচাতে গিয়ে সে কোনোভাবে প্রাণ দেয়। আচ্ছা, তোমাদের ইনভেস্টিগেশনের কথা প্রসঙ্গে আসবো, আর তোমার অভিজ্ঞতা তো অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়েও শুনবো। তবে আমরা না অনেকগুলো টার্ম শুনি, এই ধরো ভূত, পিশাচ, ব্রহ্মদৈত্য, এরা কোথায় আলাদা? সবই তো সোল, কিন্তু তাহলে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা ফর্ম, মানে কোথায় আলাদা এরা? তোমার নাম আলাদা, আমার নাম আলাদা, এটা ওই মানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। ভাগটা কিভাবে হচ্ছে? ভাগটা তো এটা এখনকার যুগের তো ব্যাপার না, এগুলো সব পৌরাণিক যুগের ব্যাপার। জানা নেই যে শুনেছি, সবাই জানে এটা যে ব্রহ্মদৈত্যী কে হয় বা ডাকিনী পিশাচ কে হয়। তো এগুলো মানে এটা কি পাওয়ারের উপর ডিপেন্ড করে? না, এটা তো কোনো স্টোরি আছে যে কোনো কেউ বোধহয় বিবাহিত মহিলা মারা গেলে কি শাকচুন্নি হয়, এরকম মানে যে গল্পে আমরা শুনেছি সেটা খানিকটা গল্পের মতো। হ্যাঁ, গল্পের মতনই ব্যাপারটা। ব্রহ্মদৈত্যী, কোনো ব্রাহ্মণ মারা গেলে ব্রহ্মদৈত্যী হয়, এরকম ব্যাপার। মানে এটার পেছনে জাস্টিফিকেশন কি আছে আমি সত্যিই জানি না, সেই জন্য যেটা পড়েছি ওটাতেই আছি, যেহেতু জানি না তাই। আচ্ছা, মানে আমার ধারণা ছিল যে এই আত্মা বা সোলের যে পাওয়ার তার উপরে হয়তো এই নামগুলো ডিপেন্ড করে, বাট সেটা নয় খানিকটা। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করব, সেটা দিয়ে আমি জানতে চাইবো বিষয়টা কি। আমার পুরনো বাড়ি, এখন আমি থাকি নিউ টাউনে, কিন্তু আমার পুরনো বাড়ি দক্ষিণ কলকাতায়। এবার দক্ষিণ কলকাতায় বাড়ি নয়, এটা আমার ফ্ল্যাট। তো পার্টিকুলারলি ড্রয়িং রুমে আমাদের একটা বড় ফ্রিজ রাখা ছিল। এবার আমাদের ম্যাক্সিমাম বাড়িতে কি হয়, সবার বাড়িতে এসি চলে, তো জানলা টান্না সবই বন্ধ থাকে, এবং সেখানে মাঝে মধ্যেই ধরো ওখান থেকে এই রুম থেকে ওই রুমে যাওয়ার সময় যখন হয়তো মুভ করছি, হঠাৎ করে মনে হলো যে ফ্রিজের ওখান থেকে একটা বেড়াল সে কিচেনের দিকে ঢুকে গেল। তা আমি হয়তো প্রথম দিন দেখে ভাবলাম বেড়াল তো আসার কথা না এই ফ্লোরে, তো কি জানি আমি বোধহয় ভুল দেখেছি। এবার এটা চললো, মানে ধরো এরকম নয় যে প্রত্যেক দিন, মাঝে মধ্যে দেখছি। এবার অনেক দিন পরে, ধর 6 মাস হয়ে গেছে, এবার সেটা নিয়ে ভয় পেয়েছি সেটা নয়, 6 মাস পরে একদিন আমার হঠাৎ মাথায় এলো যে আমি বারে বারে দেখছি বিষয়টা, সত্যি কি কোনো বেড়াল ঢুকছে? তো আমি আমার কথাটা মায়ের সঙ্গে শেয়ার করলাম। মা বললো আমিও দেখছি মাঝে মধ্যে। বিষয়টা কি, মানে এটা কি সত্যি ভয় পাওয়ার মতন? যদিও আমরা সে বাড়িটার থেকে শিফট করে এখন অন্য একটা জায়গায় চলে এসেছি, কিন্তু এটা কি সত্যি ওই ধরো সোল, আত্মা, এরম কোনো বিষয়? কারণ বেড়াল তো ওটা ছিল না, তাহলে কি হতে পারে? যে ওই বাড়িতে তোমরা থাকার আগে ওই বাড়িটায় যদি কেউ থেকে থাকে, তার কোনো প্রথমেই আমরা ছিলাম, বা ওই জমিটার সাথে কোনো ব্যাপার হতে পারে যেটা জানা নয়। কারণ যেরকম মানুষ মারা গেলে স্পিরিট হয়, সেরকম জন্তু মারা গেলেও তার স্পিরিট হতে পারে। এবার সেক্ষেত্রে সেগুলোর পাওয়ার মানুষের থেকে কম হয়, কারণ যেহেতু ওদের পাওয়ার মানে মানব দেহের থেকে কম। যেরকম বিড়ালের কথা বললে না, আমি তোমাকে বললাম না আমাদের টিম মেম্বারের যে ফার্স্ট কুকুরটা যে মারা গেছে, যে ওকে বাঁচানোর জন্য যে প্রাণ দিয়েছিল, ও এখনো বলে যে ও নাকি ঘরে একটা পার্টিকুলার টাইমে, হয়তো ওকে খেতে দেওয়ার টাইমে বা কোনো একটা পার্টিকুলার টাইমে ওর গন্ধ পায়, এবং সেটাও মানে ইয়ে করে বলে যে যে যাবে সেই নাকি ওর গন্ধটা পাবে। মানে এটা এখন যে কুকুরটা আছে তার গায়ের গন্ধ, ও পুরো একদম কনফার্ম বলে যে ওর গন্ধ। তো এইটা একটা ব্যাপার। তারপরে এই যে ডায়মন্ড হারবারের যে বাড়িটার কথা বললাম, ওদের প্রচুর বিড়াল ছিল, পোষ্য বিড়াল। তার মধ্যে একটা বিড়াল ছিল যে আর কি অনেক পুরানোর, মানে অনেক দিন আগে থেকে ছিল। সেও ওই বাড়ির যে মেয়েটা আছে তাকে বাঁচাতে গিয়ে সে কোনোভাবে প্রাণ দেয় ওই স্পিরিটের হাত থেকে। তো ও ফিল করতে পারতো যে ওই বিড়ালটা নাকি কোনো রকম বিপদ আসার আগেই ওকে, মানে বিড়ালটা যে স্পিরিটটা ওকে মানে আগে থেকে জানান দিত আর কি। এইটা একটা শুনেছি। আর একটা নর্থ বেঙ্গলে তোমার ওই জলদাপাড়া না এরকম টাইপের কোন একটা এরিয়াটা আমি ভুলে যাচ্ছি, ডুয়ার্সের কোথাও একটা, ওখানে একটা হাতি স্পিরিট দেখা যেত। আর সেটা ওখানকার
মানে মাস পিপল দেখেছে। একটা পার্টিকুলার টাইমে একটা হাতিকে দেখা যায় যে ক্রস করে, কিন্তু সামনে গিয়ে দেখেছে যে কোনো হাতি নেই। পরে জানা যায় যে আগে যে পোচাররা ছিল তারা ওরকমভাবে মানে হাতিকে মেরে ফেলেছিল। ওকে, হ্যাঁ, তো তারপর থেকে নাকি ওই জিনিসটা অনেকে ফিল করে। এবং একটা ভিডিও আমি দেখেছিলাম, কেউ পোস্ট করেছিল যে ওই ভিডিওটাতে ওই আবছা যে ছায়া মূর্তিটা হাতির সেটা দেখা যাচ্ছে। এবং আমরা ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম, সেখানে আমরা কোনো ছায়া মূর্তি তো দেখতে পাইনি, কারণ রাতের বেলা জঙ্গলে আমরা যেতে পারিনি, বিকজ জঙ্গলে সাধারণ মানুষদের ঢোকা পারমিশন থাকে না। আর সেই জন্য আমরা ওই ভোরের দিকটায় গেছিলাম, আর যখন মানে গেট বন্ধ হয়ে যাবে তার আগে আমরা গেছিলাম। তো আমরা কোনো ছায়া মূর্তি তো দেখতে পাইনি, কিন্তু আমরা ওখানে আমাদের একটা মানে কি বলবো সাউন্ড ডিটেক্টরে পরে এসে আমরা মানে যখন অ্যাম্পলিফাই করে শুনি, তখন ওই পার্টিকুলার টাইমটা যে বলছিল সেই টাইমের আশেপাশে ওখান থেকে একটা ওই হাতির ডাকের মতন আওয়াজ আমরা পেয়েছিলাম সাউন্ডে। এবার সেটা সত্যিকারের হাতি ডাকছিল নাকি সেটা সেই স্পিরিটের আওয়াজই শুনেছিলাম, সেটার ক্ল্যারিফিকেশন আমি দিতে পারবো না, যেহেতু আমরা নিজেরা চোখে দেখিনি। কিন্তু এরকম একটা ঘটেছিল, আর ওখানকার মাস পিপল এই জিনিসটা দেখেছে। আচ্ছা, নানান রকম অভিজ্ঞতার সম্মুখিত হয়েছে, বহু অভিজ্ঞতার কথা আমরা শুনেওছি। সোশ্যাল মিডিয়ায় আজকাল বিভিন্ন পডকাস্ট রয়েছে, বিশেষ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে, সেখানে তোমার অনেকগুলো রয়েছে, তো সেখানে শুনেছি। এমন কোনো অভিজ্ঞতা যেখানে তুমি বা তোমার টিমের সকলে ভীষণ ভয় পেয়ে গেছো? ওটা তো সব থেকে ভয়ের অভিজ্ঞতা আমি বললাম, এই ডায়মন্ড হারবারের, ওটাই মানে সব থেকে ভয়ঙ্কর। এর থেকে ভয়ঙ্কর কিছু এখনো অবধি ঘটেনি, মানে এইটাই শেষ ভয়ঙ্কর, কারণ এখানে অনেকের প্রাণহানি হয়েছে। তো আর বাকি ঘটনা, কিন্তু তোমরা নিজেরাও খুব ভয় পেয়ে গেছো কাজটা করতে গিয়ে, মানে প্রত্যেকে হয় না আমরা কিছু থেকে ভয় পেয়ে। ঘটনাটাই এই বাড়িটাতেই রিসেন্টলিও ডেকেছিল আবার যাওয়ার জন্য, কিন্তু আমরা ভয় যাইনি। কিন্তু তারা এখনো রয়েছে বাড়িতে? না, ওরা এখন অন্য বাড়িতে থাকে, কিন্তু ওই বাড়িটা ওরা চেষ্টা করছে বিক্রি করার। তো এরকম একটা ঘটনা নিয়ে ওরা বিক্রি করতে পারছে না, তাই চাইছিল যে যদি কোনোভাবে ওটাকে ওখান থেকে রিমুভ করা যায়। তো রিমুভ তো ফার্স্ট অফ অল আমরা করতে পারি না, কিন্তু তাও বলেছিল যে তোমরা এসে আরেকবার ট্রাই করে দেখো। তো দুবার আমরা গেছিলাম, থার্ড টাইম আর মানে সাহস করে উঠতে পারছি না ওখানে যাওয়ার। কি বলতে চাই ওখানে যে এনার্জি বা সোল রয়েছে, সে কি বলতে চাইছে, সেই বার্তাটা কি তোমরা পেয়েছো? সে এটাই বলতে চাইছে যে ওখানে আছে সে ওখানেই থাকবে, ওই বাড়িটাতে যাদের বাড়ি তাদেরকে ওখানে থাকতে দেবে না। আর মানে তারা যদি ওখানে মানে তাও জোর করে থাকে তাহলে ওদের সাথে ক্ষতি হতেই থাকবে। মানে সেটা তোমাদের এই যে বিভিন্ন রকম গেজেট দিয়ে যেটা দিয়ে তোমরা ইনভেস্টিগেশন করো সেটাতেই ধরা পড়েছে? সেটাতেও, প্লাস যে ঘটনাগুলো ঘটছে আমরা ওখান থেকে ইনভেস্টিগেশন করে আসার পরে ওদের বাড়িতে 10টা না 12টা বিড়াল ছিল। সেই এই বছর দুয়েক আগে বোধহয় আমরা গেছিলাম 2019-এ একবার। বছর দুয়েক আগে আবার ফোন করেছিল মেয়েটা, ফটো দেখাচ্ছে যে 12টা না 10টা বিড়াল একসাথে রক্তবমি করে পড়ে আছে মরে। ও আর ওর মা গেছিলো বাজার থেকে এসে দেখছে পুরো বাড়ি ছড়িয়ে সবকটা বিড়াল মরে পড়ে আছে, সব ব্লাড ভমিট করে। এবার আমরা ফার্স্টেই জিজ্ঞেস করেছিলাম যে কিছু ফুড পয়জনিং থেকে হয়েছে কিনা, তো ওরা বললো যে ওরা নাকি পোস্টমর্টম করিয়েছে কিন্তু কোনো পয়জনিংয়ের কিছু পাওয়া যায়নি বডি থেকে। সেই জন্য ওরা ভাবছে যে তাহলে এটা কোনো স্পিরিটেরই কাজ। তো এইরকম মানে ওই, কিন্তু এই ভয়টাকে জয় করলে কি করে? ছোটবেলা থেকেই কি তুমি খুব দাপুটে সাহসী, মানে ভূত বা স্পিরিটে ভয় পাও না, এদেরকে জানার খুব আগ্রহ, সেটা কি ছোটবেলা থেকেই ছিল? জানার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল, ভয় পাই না একদমই বলবো না, ছোটবেলা থেকেই ভীষণ ভয় পেতাম। তবে আমার ক্যারেক্টারটা যেরকম ছিল, আমি মানে কারোর কথা শুনে চলাটা খুব একটা পছন্দ করতাম না ছোটবেলা থেকেই। মানে যেরকম ধরো দুপুরবেলায় মারা বলতো বাইরে বেরোবি না, আমি তখন খুব সাইকেল চালাতাম, মা বলতো দুপুরবেলা বেরোবি না, বিকালবেলা যা ঠিক আছে। কিন্তু তারপরে মা জবে চলে যেত আর আমি সারা দুপুর সাইকেল চালিয়ে বেড়াতাম। এবার কোনো না কোনো সময় বডিতে কোথাও না কোথাও দেখতাম আঁচড়ের দাগ,
যেটা অনেকেই হয়তো রিলেট করতে পারবে, এরকম জিনিসটা ঘটেছে, আমার সাথেও হতো। এরকম দুপুরবেলা সাইকেল চালিয়ে বেড়াতাম, বাড়িতে এসে দেখতাম হয়তো এখানে আঁচড় এখানে আঁচড়, এরকম অত কোনোদিন পাত্তা দিইনি যে কী হবে হবে। তো মা বলতো যে তোকে দেখলি তো বারণ করলাম, তুই গেছিলি ওই জন্য আঁচড় দিয়েছে। তো এইসব বিশ্বাস করতাম না। হ্যাঁ, কিন্তু ভয় পেতাম, দিনের আলোতে ভয় পেতাম না, রাত্রিবেলা ভয় পেতাম। যেহেতু সিনেমায় দেখায় রাত্রিবেলা ভূত আসে, খাটের তলায় ভূত থাকে, এইসবের জন্য রাত্রিবেলা ভয় পেতাম। তো ডিটেকটিভ অফ সুপারন্যাচারালে জয়েন করার পর থেকে ভয়টা আমার কেটে গেছে। মানে জয়েন করার তাহলে সিদ্ধান্তটা কি তোমার নিজের ছিল যে না আমি এই ইনভেস্টিগেশনের পার্ট হতে চাই? হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তোমরা এটা করো, আমিও তোমাদের সাথে যেতে চাই। তো ও মানা করেছিল, যেহেতু রাত্রিবেলা যায়, আর সব জায়গা তো খালি ভূতের জন্য না, মানে অনেক রকম বাজে কাজও হতে পারে, একটা মেয়েকে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। তো আমি বললাম যে না, যেটাই হোক আমি যাব, যা হবে হবে। ওই যে আমি কারোর কথা শুনতাম না, আমি যা হবে হবে, হলে তো আমার সাথে হবে, ঠিক আছে হবে, সেই করে জবরদস্তি ওর টিমে জয়েন করি। আর সত্যি কথা বলতে আমি আগে যা ভয় পেতাম, এখন কিন্তু আগে আমি বাড়িতে একা থাকতে পারতাম না, এখন আমার খুব ভাল লাগে। মানে কিছু ঘটলেও মনে হয় যে আচ্ছা হ্যাঁ বলো, যদি কেউ থেকে থাকো বলো কি বলতে চাইছো, মানে এরকম, মানে আমি নিজের মনে মনেই করি এগুলো। হ্যাঁ, কিন্তু এই যে বললাম, এই হাসি মজায় মজায় এই যে ঘটনাটা, ডায়মন্ড হারবারের কেসটা, এতগুলো মৃত্যু জড়িয়ে গেছে, সেই জায়গাটায় কিন্তু প্রচণ্ড ভয় লেগেছে আমাদের। এখন ওই বাড়িটায় যাওয়ার নাম করলেই ভয় লাগে, আর স্পেশালি আমার বেবি হওয়ার পর থেকে আমার আরও ভয় লাগে। একদম, মানে এই যে বিভিন্ন রকম অভিজ্ঞতায় কখনো সামনে থেকে দেখেছো যে এই যে ডায়মন্ড হারবারের ঘটনা দেখতে, বা তোমার অন্য অনেকগুলো ঘটনা আমি শুনেছি, কিন্তু কখনো যখন তোমরা সামনাসামনি কথা বলো কোনো স্পিরিটের সঙ্গে, সেই সময়টার এক্সপিরিয়েন্সটা কীরকম? সেই সময়টা ভয় পাও না? মানে একটা মেশিনের মারফত কোনো একটা স্পিরিট কথা বলছে তোমাদের সঙ্গে, সে কিছু বলতে চাইছে, তখন একটা ভয়ের অনুভূতি তৈরি হয় না? না না, একদমই হয় না। খুব ইন্টারেস্টিং লাগে, মনে হয় যে বাহ কমিউনিকেট করছে, তাহলে আরও কোয়েশ্চেন করি আরও কোয়েশ্চেন করি, এরকম খুব ভালো লাগে। কিন্তু কমিউনিকেট না করলেই তখন আমাদের ভালো লাগে না, মন খারাপ হয়ে যায় যে কেন কমিউনিকেট করছে না। মানে এই যে সোলকে ডাকা, কল করো যেটা শুরুতেই বললে, এই পদ্ধতিটা কিভাবে করা হয়? এটা পুরো প্রপার মেডিটেশনের মতন, মানে একটা পার্টিকুলার কোনো জিনিসকে আমরা মাথার মধ্যে চিন্তা করে সবাই মিলে ওই একটা পয়েন্টের দিকে ফোকাস করে আমরা কাউকে ডাকছি। তো এবার যাকে ডাকছি সেই আসছে কি না সেটার কনফার্মেশন করতে গেলে আমি যে গ্যাজেটের মাধ্যমে তার সাথে কথা বলছি, তাকে আমাকে এমন কিছু প্রশ্ন করতে হচ্ছে যেটা আমরা যাকে ডাকছি তার জানার কথা, অন্য কারো জানার কথা নয়। যখন সেম অ্যান্সার পাচ্ছি তখন আমরা শিওর হচ্ছি যে যাকে ডাকলাম সেই এসছে। যখন আমরা দেখছি যে কোয়েশ্চেন করছি কিন্তু ভুলভাল অ্যান্সার আসছে, কোনো হচ্ছে না ঠিক মতন, তখন আমরা বুঝতে পারি যে এটা কানেকশনটা ক্রিয়েট হচ্ছে না। ওকে, মানে যাকে ডাকছো সে না এসে অন্য কোনো সোলও আসতে পারে? সেই সময় আসতেই পারে যদি কোনো পাওয়ারফুল সোল তখন পাশে থাকে, তখন যেটা আমাদের মানে আগে যেটা ওইজা বোর্ডের মাধ্যমে হতো, সেম জিনিসটাই আমরা গ্যাজেটের মাধ্যমে করি। ওকে, তো এবারে যে সোলটাকে ডাকছে সে এলো, এবং সে তোমরা যে ভাষাটা বলছো সেই ভাষাটা বুঝতে পারবে? ভাষাটা বুঝতে পারে না, কিন্তু আমার মনে হয় ভাইব্রেশনটা বুঝতে পারে। ওকে, মানে আমরা কি পরিপ্রেক্ষিতে কি মানে ইমোশন নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আমার মনে হয় সে ভাইব্রেশনটা বুঝতে পারে। সবসময় যে ভাষা বুঝতে পারে সেটা আমরা শিওর নয়, কারণ এরকম তো অনেক জায়গায় হয়েছে যে আমরা আমাদের নর্মাল বাংলা হিন্দি ইংলিশ মিশিয়েই আমরা চেষ্টা করেছি কমিউনিকেট করার, কমিউনিকেট হয়েওছে, পরে হয়তো জানতে পারলাম যে সে অন্য কোনো ভাষার। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে হয়তো স্পিরিট যে আছে সে ভাইব্রেশনটা বুঝতে পারে, যেহেতু সে আমাদের এনভায়রনমেন্টাল একটা পার্ট, তো আমার মনে হয় সে ভাইব্রেশনটা বুঝতে পারে এবং সেই মারফতই সে তার রিপ্লাইটা করছে। তো স্পেশালি যখন কোনো কাছের লোক তার সাথে, মানে আমরা যাকে ডাকছি তারই হয়তো মেয়ে তার সাথে কমিউনিকেট করছে, তো হয়তো তার ভাইব্রেশনটা বেশি ক্যাচ করতে পারে। সেই এরকম একটা অভিজ্ঞতা বলো যেখানে সোল কিছু বলতে চাইছে এবং সেটা তোমরা শুনছো এবং তার পরিবারের লোকজন রয়েছে, তাদেরকেই কিছু একটা বার্তা দিচ্ছে। হ্যাঁ, একজন অভিনেত্রী আছেন, এখন করেন না, আগে প্রচুর সিরিয়াল করতেন। তো ওনারই বাড়ি হচ্ছে বর্ধমানে, আর এখন উনি থাকেন ইউএসএতে।
তো ওনার কাছেই শোনা যে ওনার মনে হয় যে ওনার সাথে যে স্পিরিট আছে সে ট্রাভেল করে, সে মানে ও বর্ধমানে এলে এখানেও থাকে, ইউএসের বাড়িতে গেলে ওখানেও ট্রাভেল করে, মানে যেটাই আছে সে ওর সাথে সাথে ট্রাভেল করে। আর কোথাও গিয়ে ওর মনে হয় যে ওটা ওর মা, তো সেটাও কনফার্ম হতে চায় যে ও যেটা ভাবছে সেটাই কিনা। তো যখন ওরা কলকাতায় আসে তখন আমাদের সাথে যোগাযোগ করে। তো আমরা যখন ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িটা খুবই সুন্দর সাজানো গোছানো, কিন্তু ঢুকতেই একটা মনে হলো যে এখানে কিছু একটা আছে, মানে এটা কেমন একটা ফিলিং, খুব বাজে কোনো ফিলিংও না, কিন্তু একটা মনে হলো যে কিছু তো এখানে আছে। তো ওনার ছিল তখন মেয়ের বয়স 1-1.5 বছর হবে বোধহয়, ছোট বাচ্চা। তো ওনার মুখে শোনা যে ওনার বাচ্চা নাকি কারোর সাথে কথা বলে, আর সেটা পার্টিকুলার কারোর সাথে কথা বলে সেটা উনি দেখতে পেয়েছেন, কারণ বাচ্চারা এমনি তো অনেক কথা বলে, হাওয়ায় কথা বলে। তো উনি দেখতে পেয়েছেন যে ওর বাচ্চা যখন কথা বলে ওর মায়ের ফটোর দিকে তাকিয়ে কথা বলে। তারপর একদিন বাচ্চার মুখ থেকে ওনার মায়ের ছোটবেলার নাম শুনতে পায়, যেটা ওর বাচ্চা জানার কথাই না। তো সেই সব ক্ষেত্রে দাঁড়িয়ে উনি ভেবেছেন যে তাহলে বোধহয় ওনার মা আছে। তো যখন আমরা ইনভেস্টিগেশন করছি, আমাদের কমিউনিকেট করার চেষ্টা করছি, তখন আমরা ওনাকে বললাম যে আপনি কমিউনিকেট করুন এবং আপনি এমন কোনো প্রশ্ন করুন যেটা আপনি আর আপনার মা জানে, আর কেউ জানে না তার উত্তর। তো উনি এরকম জিজ্ঞেস করছে যে আমাকে ছোটোবেলায় কী নামে ডাকতে, আমাকে তুমি ওই জন্মদিনে কোন হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলে। তো তখন ওই গ্যাজেটের মাধ্যমে অ্যান্সার আসছে, যে নামে ডাকতো সেই নামটা উঠে এলো, বা যে কালারের হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিল সেই কালারের নামটা উঠে এলো। তো তখন উনি কনফার্ম হলেন যে ওটা ওনার মাই। তো তখন মায়ের সাথে কমিউনিকেট করে জানার চেষ্টা যে কেন আছে বা কিছু। তো ওনার মনে হয়েছে কমিউনিকেট করে যে ওনার মা মানে জীবদ্দশায়, মানে যখন মারা যায় ক্যান্সারে মারা যায়, কিন্তু ওনার মায়ের খুব ইচ্ছে ছিল যে বাচ্চাটাকে বড় করে দিয়ে যাওয়ার, মানে প্রচণ্ডভাবে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিলো বাচ্চাটার সাথে। সেই জন্য মেয়েকে বারবার বলেছিল যে আমি ওকে বড় করে দিয়ে যেতে চাই। আর মৃত্যুর মানে লাস্ট ওয়ার্ডই ওনার মায়ের এটা ছিল যে তোরা আমাকে বাঁচালি না, আমার কিন্তু ওকে বড় করে দিয়ে যাওয়ার ছিল। কিন্তু উনি তো ওটা বুঝছেন না যে বাঁচানো বা না বাঁচানো সেটা আমাদের হাতে নেই, মানে ক্যান্সারের রোগীর কী হবে সেটা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারে না। তো ওনার কোথাও মনে হয়েছিল যে ওনার মেয়ে ওনাকে বাঁচাতে পারতো, কিন্তু বাঁচালো না, যার জন্য বাচ্চাটাকে নিয়ে যেতে চায় সাথে। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে সারাক্ষণ হন্ট করে। তো যখন কমিউনিকেট করে উনি মায়ের সাথে কথা বলছিলেন তখন মানে প্রায় কাঁদছিলেন যে তুমি আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, আমি ওকে খুব ভালো করে বড় করব, তোমার আশীর্বাদ আছে, কিন্তু তুমি চলে যাও, তুমি আমাদের সাথে থেকো না। আমি বলছি গায়ে কাটা দিচ্ছে, মানে ওরকম একটা সিচুয়েশন যে মানে কাঁদতে কাঁদতে মাকে বলছে যে তুমি চলে যাও মা, আমরা ভালো আছি, তুমি আমার মেয়েকে এরকম করো না। তো খালি অ্যান্সার আসছে নো নো নো, যাবে না, খালি অ্যান্সার আসছে নো। তো উনি তো আরও ইমোশনাল হয়ে যাচ্ছে, আরও কাঁদছে, মানে একদিকে মাকে চলে যেতে বলতে হচ্ছে আর একদিকে নিজের সন্তান। তো তারপরে লাস্ট মোমেন্টে বললো আমি কি তোমার গয়ায় গিয়ে পিণ্ডদান করলে তোমার আত্মা শান্তি পাবে? তো তখন একবার অ্যান্সার এলো ইয়েস। তো সেই কথা অনুযায়ী উনি পরে গিয়ে পিণ্ডদান করে আসে, তারপর থেকে নাকি আর কিছু ঘটেনি। এবার এইটার এক্সপ্লেনেশন কিভাবে দেবে তো আমি কি বলবো, না আমি কোনো তাকে দিয়ে দিয়েছি, কিছু অয়েল দিয়েছি, না কোনো মন্ত্র দিয়েছি যে আপনি এটা পড়ুন, এটা করার পরেই সব ঠিক হয়ে গেল, এতদিন ধরে যা হচ্ছিল। তো আচ্ছা, এ প্রসঙ্গে একবার জানতে চাই, সাধারণত কি হয় আমাদের কাছের মানুষ যারা চলে যান বা মারা যান, তারপরে আমরা ওই একটা সময় থাকে, সেই সময়টা আমাদের একটা নির্দিষ্ট কাজ হয়, এবং তারপর একটা 1 বছর যখন হয় তখন একটা কাজ করি। তো এরকম একটা পদ্ধতি থাকে, এবং তার মধ্যে এই যে পিণ্ডদান প্রসঙ্গ যেটা বললে কিছুক্ষণ আগে, সেটা তো থাকেই। তাহলে তা সত্ত্বেও অনেক সময় হয়তো পিণ্ডদান দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও কি সেই আত্মার মুক্তি নাও হতে পারে? হ্যাঁ, যেরকম এই ক্ষেত্রেই ধরো এনারও তো নিশ্চয়ই ক্রিয়াকর্ম করাই হয়েছে, পিণ্ডদান করাই হয়েছে, তারপরেও তো উনি এক্সিস্ট করছেন, তার মানে তার যে আকাঙ্ক্ষাটা আছে সেটা ফুলফিল হয়নি।
আমাকে তুমি ভালোবেসে এখানে ডেকেছো, বিরিয়ানি খাইয়ে দিলেই যে আমি চলে যাব তা তো নয়। আমার হয়তো চাউমিন খাওয়ার ইচ্ছে আছে। ওকে, মানে ব্যাপারটা এরকম, আমি মজায় মজায় বলছি তাই। ব্যাপারটা এরকম, হয়তো তার আকাঙ্ক্ষা অন্য কিছু আছে। তো তুমি যতই চাও যে তুমি চলে যাও, আমি ওটা চাই বলতে, আমি ওটা চাই করতে, আমি যাব না। একদম। সেক্ষেত্রে তারা তো সেই ক্ষেত্রে যে যারা থাকে তারা তখন অনেক পাওয়ারফুল হয়ে যায় আস্তে আস্তে থেকে। এরকম কখনো হয়েছে যে যখন কোনো সোলকে তোমরা ওই কলিং করছো, সোল এলো, কথা বলছো এবং সে ওই জায়গাটা ছেড়ে তখন যেতে চাইছে না, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো? হ্যাঁ, যেটা আমাদের ডায়মন্ড হারবারের কেসেই, এটা কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। মানে কারোর না কারোর হার্ম সে করেই চলেছে। যে ওকে বাধা দিতে যাচ্ছে তাকেই হার্ম করছে। মানে খালি বাড়ির মধ্যে নেই আর ব্যাপারটা, বাড়ির বাইরে। হ্যাঁ, মানে ব্যাপারটার সাথে যে জুড়ে যাচ্ছে তাকেই হার্ম করতে চাইছে। মানে কোনোভাবে বলতে চাইছে যে তোমরা ব্যাপারটা থেকে দূরে থাকো। একদম। আচ্ছা, সোল কি বা এই আত্মা, এটা কি শুধু মানুষেরই হয়? না, মানে আত্মা তো মানুষের বা পশু পাখি মারা গেলে তার হয়, কিন্তু এনার্জি যেটাকে বলছি সেটা খালি যে মানুষ মারা গেলে বা কোনো প্রাণী মারা গেলেই যে কোনো এনার্জি হবে সেরকম ব্যাপারটা। তাহলে এনার্জি তো আমরা ভগবানকে ডাকছি, সেটাও এক ধরনের এনার্জি। মানে প্রকৃতি মাও এক ধরনের এনার্জি, মানে যেটাকে আমরা নেচার বলছি, নেচারও এক ধরনের এনার্জি। তো সেরকমই, যেরকম একটা রিসেন্টলি একটা রিসার্চে জানা গেছে যে মানুষের যে চেতনা হয় সেটা কিন্তু মানুষের বডি দ্বারা কন্ট্রোলই হয় না। তাহলে কি হয় সেটার উত্তর এখনো পাওয়া যায়নি, বাট এটা মানুষের বডি দ্বারা কন্ট্রোলই হয় না। দ্যাট মিনস এটা আদার কোনো ফোর্স দ্বারা কন্ট্রোল হয়, যার জন্য মানুষ মানে মারা গেলেও সেটা এক্সিস্ট করতে পারে এনার্জিটা। কারণ আমরা যেটা ভাবছি, যেটা করছি, সেটা আমরা কন্ট্রোলই করছি না, অন্য কোনো ফোর্স কন্ট্রোল করছে, যেটা আমরা জানি না কে করছে। মানে আমাদের চিন্তা ভাবনা মনন সবটাই অন্য একটা এনার্জি দ্বারা কন্ট্রোল হচ্ছে। চেতনা যেটাকে বলে সেটা বলছে সায়েন্টিস্টরা যে এটা মানুষের বডি দ্বারা কন্ট্রোল, মানে আমরা কন্ট্রোল করতে পারি না এটাকে। তো যাই হোক, এনার্জির কথা বলছিলাম। এনার্জি তো যেটা আমি বলছিলাম যে ভগবানেরও হয়, সেই জন্যই তো এত জায়গায় শোনা যায় এই মন্দিরটা ভীষণ জাগ্রত, এখানে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এরকম সব ধর্মেই হয়তো আছে। আমি মন্দিরের কথাই বললাম যে কালীঘাট মন্দিরে তুমি যা চাইবে তাই পাবে, এরকম তো অনেক জায়গায় শোনা যায়। তো তাহলে এইটা কি? তাহলে কি করে আমি যা চাইছি হচ্ছে? সব কটা মানুষ তো মিথ্যে কথা বলতে পারে না, এতগুলো মানুষ এত বিশ্বাস নিয়ে যাচ্ছে, হচ্ছে বলেই তো যাচ্ছে। এইটা কিভাবে কাজ করে? আমাদের যেটা মনে হয় এটাও একটা এনার্জি, একটা ফোর্স। আমরা কালী ঠাকুরের রূপ দান করেছি, তাই বেসিক্যালি এটা একটা এনার্জি, কোনো একটা পার্টিকুলার একটা এনার্জি। মানে আমি যদি একটা কালো রঙের পাথরই বসিয়ে রাখি আর সেই পাথরটাকে শিব ভেবে আমি যদি পুজো করতে থাকি আর সেটা দেখে আরও 10 জন করছে, মানে ওইটার ওপরে আমরা একটা আমাদের বডির যত পাওয়ার আছে আমরা ওটার মধ্যে স্থাপন করছি যে এটাই ভগবান, এটা আমি যা চাইছি এটা করছে। এই যে সবগুলো এনার্জি মিলিয়ে যে ওটার মধ্যে একটা ফোর্স তৈরি হচ্ছে, সেইটা ইটসেলফ একটা পাওয়ারফুল হয়ে যায় একটা টাইমে। ওকে, যেটাকে আমরা বলতে পারি কালেকটিভ কনসিয়াসনেস। আমরা সবার চেতনাটাকে কালেক্ট করে তার মধ্যে পুট করছি, এবার ভাবছি যে ও আমার কাজটা করে দেবে। একদম। তবেই সেই মন্দিরগুলো জাগ্রত হয়, তবেই সবাই গিয়ে ওখানে মানত করলে পায়। মানে তার মধ্যে ইটসেলফ এনার্জিটা তো ক্রিয়েট হয়েছে এবং আস্তে আস্তে আরো বাড়ছে। এখন অলরেডি একটা মানে সে নিজেই করতে পারে, মানে সে এতটা পাওয়ারফুল এনার্জি হয়ে গেছে যে সে হয়তো তুমি কি বলছো সেটা তার ভাইব্রেশনটা সে শুনতে পাচ্ছে, হয়তো না হলে এত জাগ্রত কি করে হতে পারে? কিন্তু সেটা তো পজিটিভ এনার্জি। পজিটিভ নেগেটিভও হতে পারে। যেরকম আমরা জানি যে দশমহাবিদ্যার যে দেবী আছেন, সব দেবীরই একটা করে পজিটিভ দিক, একটা করে নেগেটিভ দিক আছে। যেটা আজকাল সবাই সিরিয়াল বা সিনেমা দেখে দেবী মাতঙ্গীর কথা অনেকেই জানেন। তো ওনারও যেরকম মা সরস্বতীর একটা রূপ হচ্ছে দেবী মাতঙ্গী। তো সরস্বতীকে আমরা কি পিসফুল শান্তির দেবী, যে সবসময় ভালো করে, এরকম ভাবি, মানি।
আর মাতঙ্গী সম্পর্কে জানা যায় যে উনি খুব মানে অ্যাগ্রেসিভ, মানে তান্ত্রিক ক্রিয়াকর্মের দ্বারাই ওনাকে পুজো করা হয়। তো সেরকম প্রত্যেকেরই একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে বলে মনে হয়, কারণ যেহেতু এইটার থেকেই বোঝা যাচ্ছে। একটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করছি এইটার পরিপ্রেক্ষিতেই। সিকিমের একটা ছেলে, সে আমাদেরকে বেশ কিছুদিন আগে, খুব বেশি দিনও হয়নি, বেশ কিছুদিন আগে আমাদেরকে কন্ট্যাক্ট করে বলে যে ওর বাড়িতে একটা মূর্তিও পুজো করে, যেটা আমার মনে হয় সিকিমে অনেকেই করে, গ্রিন তারার মূর্তি। তো যবে থেকে নাকি ও মূর্তিটাকে পুজো করা স্টার্ট করেছে, গ্রিন তারা মন্ত্র একটা হয় যেটা ও পাঠ করা স্টার্ট করেছে, তবে থেকে নাকি ওর মধ্যে মানে সব পজিটিভিটিগুলো চলে গিয়ে নেগেটিভিটি চলে আসছে ওর মধ্যে। মানে ও ভেবেছিল আরও পজিটিভিটি আসবে, সেটা না হয় ওর মধ্যে নেগেটিভিটি আসতে শুরু করেছে। মানে সারাক্ষণ খালি সুইসাইড থট আসছে ওর মধ্যে, খালি মনে হচ্ছে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। মানে আগে হয়তো এত ডিপ্রেসড থাকতোও না, এইটা হওয়ার পর থেকেও ডিপ্রেশনে চলে যাচ্ছে, খালি মনে হচ্ছে নিজেকে হার্ম করি, এইরকম ঘটনা ঘটছে ওর সাথে। ও ব্যাপারটা বুঝতে পারে না যে, ও ফার্স্টে বুঝতেই পারে না যে পুজো করার জন্য ঘটনাটা ঘটছে। পরে একদিন রিয়েলাইজ করে যে যবে থেকে আমি এই গ্রিন তারা মন্ত্র পাঠ করা স্টার্ট করেছি তবে থেকে এই জিনিসটা হচ্ছে। তো সেটা ও আমাদেরকে বলে। তো আমাদের কাছেও এটা কোনো ক্লু ছিল না, সিনেমায় দেখেছি এরকম হতে পারে, কিন্তু রিয়েল লাইফে এরকম হয় কোনো ক্লুলেস আমরা। তো তখন আমরা বললাম যে মূর্তিটা কোথা থেকে নেওয়া। তখন ও বলে যে মূর্তিটা এমনি ওদের ওখানে লোকাল কোনো মার্কেট থেকে কিনেছিল, কিন্তু মূর্তিটা নাকি ফার্স্টে অনেক দাম বলেছিল। পরে ও যখন বলে যে আমি তো এত দিতে পারবো না, কিন্তু মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, অল্প কিছু টাকায় যদি দেওয়া যায়, তো ওকে নাকি খুবই নমিনাল একটা প্রাইসে দিয়ে দিয়েছে। মানে বলা যায় যে 1,500 টাকার মূর্তি বোধহয় 400 টাকায় দিয়ে দিয়েছে এরকম। তো সেই জন্য মূর্তিটা খুব অ্যাট্রাকটিভ দেখতে, খুব সুন্দর দেখতে। তো ওইটা নিয়ে এসে ও বাড়িতে রাখে। আর যেহেতু মানে সিকিম বা দার্জিলিং এইসব সাইডে গ্রিন তারা খুব মানেন ওনারা, আমার মনে হয় এটা নেপালের কোনো দেবী হবে। তো যবে থেকে নাকি ওই মন্ত্র শুরু করেছে তবে থেকে ওরকম হচ্ছে, নেগেটিভিটি ফিল করছে। তো আমরা তখন বললাম যে একটা কাজ করুন, আপনি যদি সম্ভব হয়, তখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম, তো ফিরছিলাম, তখন আমরা বললাম যদি সম্ভব হয় আমরা শিলিগুড়িতে স্টে করছি, আপনি তাহলে মূর্তিটা আমাদেরকে দিয়ে যান, আমরা তাহলে রেখে দেখবো যে আপনি যেগুলো বলছেন সত্যি এরকম কিছু ঘটছে কি না। তো আমরা ওখান থেকে মূর্তিটা নিয়ে আসি। গ্রিন তারাকে আরেকটা ভাষায় কিন্তু ডাকিনিও বলা হয়, হ্যাঁ, আর পর্ণশবরীও বলা হয়। আমরা রিসেন্টলি দেখেছি পর্ণশবরী নিয়ে একটা ওয়েব সিরিজ। তো যাই হোক, আমাদের মাথায় তখন ওইসবই চলছিল, ওয়েব সিরিজ এই সেই, ওই যে গল্প বানাচ্ছে, মিথ্যা কথা বলছে হয়তো, এসব ভাবছি আমরা নিজেদের মনে ভাবছি। যাই হোক, মূর্তিটা খুব সুন্দর দেখে ভাল লাগলো, বললাম তাহলে আমরা এটা নিয়ে যাচ্ছি। তো মূর্তিটা নিয়ে এসে এবার আমি আমার বাড়িতে রাখিনি ওটা, আমাদের একজন টিম মেম্বার অনির্বাণকে বললাম যে মূর্তিটা তোর কাছে রাখ, পরে নেব, যেহেতু আমার বাড়িতে অলরেডি অনেকগুলো জিনিস আছে। আমি বললাম যে সত্যি যদি এটা হয় তাহলে হার্মফুল হবে, মনে মনে ওকে ভাবলাম, আর ওকে বললাম যে দেখ এরম বলছে, তো তুই যদি রাখতে চাস তাহলে তোর বাড়িতে একটু কিছুদিন রাখ, পরে নিচ্ছি। তো নিয়ে ওটা ওর ঠাকুরের স্থানে রেখে দিয়েছে। এবার বলছে যে যবে থেকে নাকি ওই মূর্তিটা এনে রেখেছে ও, তবে থেকেই বাড়িতে নাকি অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটছে। কীরকম? যেরকম রাত্রিবেলা শুতে গেলে মনে হচ্ছে ওদের গা থেকে কেউ চাদর টেনে নিচে ফেলে দিচ্ছে। তারপরে সবাই ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছে, ওরাও ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে দেখছে খাবার টেবিলে ওষুধের পাতা সব ছড়িয়ে আছে। ঠাকুর ঘরে ঠাকুরের থালা বাসন সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে গেছে, সকালবেলা গিয়ে দেখছে সারা ঘরে বাসন ছড়িয়ে পড়ে আছে। তারপরে ডাইনিংয়ের চেয়ারগুলো এদিকে ওদিকে ছিটকে পড়ে আছে। এরকম এটা এক এক দিন এক একটা ঘটছে, এরকম বলছে আমাদের।
বলছে যে বিশ্বাস করবে না, অদ্ভুত এই জিনিসটা ঘটছে, এক এক দিন এক এক রকম। কি বলছিস? বলছে হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা, কেমন মানে নিতে পারছি না। এবার সেই করতে করতে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে, এমনই অসুস্থ যে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডক্টর একবার অপারেশন করেছে, কিছু একটা বলছে যে স্পাইনাল কর্ডের ওইখানে কোনো প্রবলেম হয়েছে। ডক্টর অপারেশন করেছে, বলছে যে কিছু পাওয়া যায়নি আফটার অপারেশন। হ্যাঁ, আচ্ছা। তো অপারেশন সাকসেসফুল হয়নি। তো আবার পরে একটা কি টেস্ট করলো, সেই টেস্ট রিপোর্ট দেখে ডক্টর বলল যে না, ওনার কিছুই হয়নি, ঠিকই আছে, আমি মেডিসিন লিখে দিচ্ছি, আপনি ডিসচার্জ করিয়ে নিয়ে যান। তো ডিসচার্জ করিয়ে নিয়ে চলে এসছে। আজকে আমি এখানে আসছি, ওকে ফোন করেছিলাম, ওর কাছেই অ্যাকচুয়ালি আমাদের গ্যাজেটগুলো রয়েছে, যে কোনোভাবে যদি রাস্তা থেকে নেওয়া যায় সেই জন্য ফোন করেছিলাম। ও বলছে যে আমি তো হসপিটালে গো, আমার বাবা কাল থেকে আবার অবস্থা খারাপ, আবার আমাকে বাবাকে হসপিটালে ভর্তি করতে হবে। বললাম কেন রে, কী হয়েছে? বলছে জানি না, হঠাৎ করে পেট ফুলে গেছে আর বমি করছে। আচ্ছা, মূর্তিটা এখনো ওর কাছেই রয়েছে? হ্যাঁ, ওর কাছেই আছে। এখন কিসের থেকে কি হচ্ছে, কি কারণে হচ্ছে আমি জানি না, কিন্তু যেগুলো হচ্ছে আমি তোমাকে সেগুলো বললাম। এই জাস্ট এখানে আসার আগেই কথা হলো, যার জন্য ও বললো যে আমি আসতে পারছি না, কালকেই বাবাকে আবার হসপিটালে ভর্তি করতে হবে। এবার তাহলে তোমরা কি ভাবছো, কি করবে? জানি না অ্যাকচুয়ালি এই মূর্তিটা সম্পর্কে কেউ যদি থাকে, যার নলেজ আছে, এরকম কাউকে যদি আমরা পাই, তার থেকে একটু জানার চেষ্টা করতে হবে যে কী ঘটনা ঘটেছে। কারণ আরেকটাও মূর্তি আমরা পেয়েছিলাম, যেটা মহাকালের মূর্তি, যেটা ওটাও মানে নেপালেরই ওরা পুজো করেন। তো এইরকম দুটো মূর্তি আমরা পেয়েছি যেটার মিস্ট্রি আনসলভড। মানে আমরা চাইছি যে এই মূর্তি দুটো সম্পর্কে কেউ যদি নলেজ রাখে, সেরকম কারোর সাথে কন্ট্যাক্ট করে যদি তার থেকে জানা যায় যে এটা কেন হচ্ছে বা এটা কি করলে এটার থেকে উপকার পাওয়া যাবে। আচ্ছা, এরকম মানে যেহেতু তোমরা ইনভেস্টিগেশন করো, মানে ওই মূর্তিটাকে রেখে মানে তোমাদের ওই বিভিন্ন গেজেটসের মাধ্যমে ইনভেস্টিগেশন করে কোনো সলিউশন পাওয়া যেতে পারে না? না, সেটা সম্ভব নয়। মানে হয়তো রিডিং দিচ্ছে, কিন্তু ভগবানের সাথে তো আমি কানেকশন করতে পারছি না। মানে যদি ওটা সেই এনার্জি হয়, তাই তার সাথে আমি কথা বলতে পারছি না। মানুষের স্পিরিট হলে কি আমি কথা বলার মাধ্যমে কানেকশন করার একটা ট্রাই করতে পারি, কিন্তু ওইটা এমনই একটা এনার্জি যার সাথে আমি কানেকশন তৈরি করতে পারছি না। আমার গ্যাজেট হয়তো রিডিং দিচ্ছে যে টেম্পারেচার আপ ডাউন হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস হচ্ছে, কিন্তু আমি তো কমিউনিকেশন ক্রিয়েট করতে পারছি না, যে আমি জানতেই পারছি না যে কি হচ্ছে, কিসের থেকে হচ্ছে। এটা হয় যারা এই ব্যাপার সম্পর্কে খুব নলেজ রাখে তারা বলতে পারবে, আর না হলে আমার জানা নেই। এই যে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে একটু আনইউজুয়াল অ্যাক্টিভিটির কথাই বলবো। অনেক সময় হয় বাড়িতেই, যে ধরো আমরা রয়েছি অনেকে বাড়িতেই, ধরো একটা বাড়িতে অনেকেই রয়েছে, তার মধ্যে কেউ ফিল করছেন যে বাড়িতে হয়তো কিছু একটা আওয়াজ পাচ্ছেন, কিন্তু অন্য কেউ ফিল করতে পারছেন না সেই বাড়িতে। তিনি হয়তো অনুভব করছেন যে তিনি ঘুমিয়ে রয়েছেন, কেউ একজন হয়তো তার পাশে ছিল কিন্তু এখন উঠে গেল, কিন্তু ওখানে অন্য কেউ যদি শুয়ে থাকে সে ফিল করতে পারছে না। এই যে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটারও কি কোনো কারণ আছে? মানে একটা জায়গায় হয়তো অনেকে আছেন কিন্তু সবাই ফিল করতে পারছেন না বিষয়টা, এরও কি আলাদা কোনো কারণ থাকে? কিন্তু আমার মনে হয় যে যদি কিছু এনার্জি থেকে থাকে তাহলে কম বেশি সবাই ফিল করবে। আচ্ছা, হ্যাঁ, মানে হয়তো যার সাথে কানেক্ট করার চেষ্টা করছে সে বেশি ফিল করবে, যার সাথে করার চেষ্টা করছে না সে কম ফিল করবে ইন দ্য সেন্স কি সে টেম্পারেচারের আপ ডাউনটা ফিল করতে পারে, সে গা ভারী ভাবটা ফিল করতে পারে, কিন্তু ফিলটা করলে সবাই করবে। একটা বাড়িতে যদি ঘটবে তাহলে ফিলটা সবাই করবে। যদি একজন কেউ ফিল করছে আর কেউ ফিল না করছে, সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি আগে মেডিকেলের দিকে যেতে। কারণ অনেক সময় আমাদের কাছের কেউ মারা গেলে আমরা হ্যালুসিনেটও করতে পারি, যেহেতু এটা খুবই স্বাভাবিক যে আমার কেউ কাছের মারা গেলে আমি ভাবছি যে ও তো এখানেই বসেছিল, ও তো এখানেই চা খাচ্ছিল। তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আগে আপনি মেডিকেলি দেখান যে আপনার ডিপ্রেশন থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে। এবার মেডিকেল যদি বলে যে না সব ঠিক আছে, স্টিল এই ঘটনাটা ঘটছে, মনের ভুল ছাড়াও যদি ঘটনাটা ঘটছে, তখন আমরা চেষ্টা করি দেখার যে কি ঘটছে। একদম, মানে এটা নর্মালি যদি কোনো সোল বা কোনো আত্মা থাকে তাহলে সেটা সমপরিমাণে কিছু না কিছু সবাই ফিল করবে একই জায়গায় থেকে। আচ্ছা,
আমরা সিনেমায় বা বিভিন্ন ওয়েব সিরিজে যেটা দেখি, যখন কোনো আত্মা বা কোনো সোলকে কল করা হয় আসে, তখন একটা আনইউজুয়াল পরিবেশের সৃষ্টি হয়। কোথাও হয়তো খুব হাওয়া হচ্ছে, একটু হাওয়া বেড়ে গেল, কোথাও হয় যে একটা পার্টিকুলার কোনো আওয়াজ শুনতে পাচ্ছে, কিছু একটা আওয়াজ হচ্ছে। যখন নর্মাল, যখন ইনভেস্টিগেশনের জন্য যখন তোমরা কল করো, তখন কিরকম আনইউজুয়াল কিছু হয় নাকি পুরোটাই নর্মাল থাকে? না, তখন ওরকম হাওয়া হয় না বা এরকম এনভায়রনমেন্টাল চেঞ্জেস এরকম হয় না যেগুলো সিনেমায় দেখানো হয়। তখন আমাদের চেঞ্জেসগুলো গ্যাজেটের রিডিংয়ের মাধ্যমে হয়। কীরকম? যখন কিছু আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করছে, তখন হঠাৎ করে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জেস শুরু হয়ে যায়, যেটা আমাদের ইএমএফ ডিটেক্টরে ধরা পড়ে। টেম্পারেচারে হঠাৎ চেঞ্জেস হয়ে যেতে পারে, যেটা হয়তো আমি এখানে বসে আছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, ঠান্ডা হাওয়ার মতন ফিল হচ্ছে, যেটা আমাদের থার্মোমিটারে ধরা পড়তে পারে। এই নয় যে বাইরে ঝড় শুরু হয়ে যায়। চেঞ্জেসগুলো গ্যাজেটে ধরা পড়ে, এরকম হয় না যেরকম সিনেমায় দেখানো হয়। আচ্ছা, যারা এই আনইউজুয়াল পরিবেশ, প্যারানর্মাল জিনিস নিয়ে খুব ভীত সন্ত্রস্ত, মানে অনেকটা আমার মতন মানুষ যারা ভূতে খুব ভয় পান, এরকম যারা রয়েছেন, তাদের জন্য কি বলবে? যেহেতু তোমরা বিজ্ঞানসম্মতভাবে এটাকে দেখছো, ইনভেস্টিগেট করছো মানে পুরো বিষয়টা, তোমরা এটা করো না যে কোথাও একটা পাওয়ার রয়েছে বা কোথাও একটা এনার্জি রয়েছে বা কোথাও সোল রয়েছে, সেটা সেখান থেকে তোমরা সরিয়ে অন্যত্র কোথাও পাঠিয়ে দিলে, সেটা তোমরা করছো না। ইনভেস্টিগেশন করে এটা জানান দিচ্ছ যে হ্যাঁ এক্সিস্ট করছে এবং সেটা এই ফর্মে রয়েছে, এরকম সে চাইছে। তো এরকম যারা মানুষ রয়েছেন, যারা সত্যিই ভয় পান, তাদের জন্য কি বলবে? প্রথমে তো আমি এটাই বলবো যে যদি এরকম কোনো ফিলিং হচ্ছে, ফার্স্টেই ভয় না পেতে। মানুষ ভয় কিন্তু খালি মানে ভূত বা আত্মার কারণে পায় না। ভয় অনেক ক্ষেত্রেই পায় যখন আমরা যেটা ঘটছে আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, তখনও মনের মধ্যে ভয়টা দানা বাঁধে। কারণ আমি যখনই কাউকে শেয়ার করতে যাব, সে বলবে পাগল হয়ে গেছিস, মাথায় তোর মাথা খারাপ হয়ে গেছে। কেউ কিন্তু ফার্স্টেই শুনতে চাইবে না যে তোমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি। সে ফার্স্টেই বলবে ফালতু কথা বলিস না। তখন তোমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় আরও ঢুকে যায়, যে আমি যেটা হচ্ছে বলবো, আমাকে তো পাগল বলে দেবে। এটা আরেকটা ভয়, মানে একটা ভয় তুমি পাচ্ছিলে, আরেকটা ভয় অ্যাড অন হয়ে গেল। তো সবগুলো ভয় একসাথে হয়ে তখন তাকে ডিপ্রেশনে ফেলে দেয়। তো ফার্স্ট অফ অল আমরা এটাই বলি যে যদি এরকম কিছু ঘটছে, তাহলে স্পিক আপ। কেউ শুনছে না, আমরা শুনবো। এবার অনেকের ক্ষেত্রে হ্যালুসিনেশন হতে পারে, অনেকের ক্ষেত্রে মানসিক প্রবলেম হতে পারে, ডিপ্রেশন থেকেও হতে পারে, ম্যাক্সিমামটাই তাই হয়। তখন আমরা সেটাও শুনি, সেখানেও পাশে থাকি, এটা বলে যে আপনি একবার ডাক্তার দেখান, তারপর আমরা তো আছি। কারণ যার সাথেই ঘটনাগুলো ঘটে, চাই মানসিক কারণেই হোক বা যে কারণেই হোক, সে কিন্তু সবসময় ভূতের ঘাড়েই চাপাতে চায়, চায় সেটা ভূত করুক বা না করুক। তো সেই জন্য আমরা সেই ক্ষেত্রেও তার পাশে দাঁড়িয়ে বলি, ঠিক আছে আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু স্টিল আমাকে কাজে আগে বাড়তে গেলে একটা মেডিকেল রিপোর্ট আমার চাই। আপনি একবার কোনো ডক্টরের সাথে কনসাল্ট করুন, তারপরে আপনি আমাদেরকে জানান। তো ভয় ওই জন্য বলি যে না পেতে, কিছু হলে আমাদেরকে বলতে, যদি কেউ না শোনে আমরা শুনবো। আচ্ছা, কথায় বলে, মানে এটা সেই মানে সবাই আমরা শুনেছি যে সত্যি ভালোবাসার কোনো মৃত্যু হয় না। সেটা বাবা মেয়ের ভালোবাসা হতে পারে, সেটা ভাই বোনের ভালোবাসা হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হতে পারে, যে কোনো ভালোবাসা। এবং এই যে বললে অতৃপ্ত কিছু থাকলে সেটা ফিরে আবার আসে। এবার অনেক সময় হয় যেটা বলে ট্রু লাভ, অনেক সময় বলে সোল কানেকশন। এই বিষয়টা কি? এটা কি সত্যিই তাই? মানে সত্যি যদি কারোর মধ্যে সেরকম একটা বন্ডিং থাকে, তারা কি অন্য একটা শরীর নিতে চায় না? সেই সমস্ত সোল এখানেই থাকতে চায় তখনই যদি তার মধ্যে কোনো অতৃপ্ত বাসনা থাকে। কারণ আমরা যতটুকু মানে এক্সপিরিয়েন্স করেছি তার মাধ্যমে বলছি। এবার ওই জগতে গেলে হয়তো বুঝতে পারবো কি সত্যি ঘটনা ঘটে, কিন্তু যতটুকু এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝেছি যে যদি কোনো মনে বাসনা থাকে তবেই থাকতে চায়। তা না হলে যারা এই জগতে আছে তাদেরও খুব কষ্ট হয়। যদি কোনো স্পিরিট এখানে থেকেও থাকে, তারা অনেক কষ্ট নিয়েই থাকে, কারণ তাদেরকে সারাক্ষণ ধরে এনার্জি কালেক্ট করতে হয়, যেটা খুবই কষ্টকর একটা মানুষেরকে। তোমার যদি সারাক্ষণ তুমি ডিপ্রেশনে এনার্জি লস হয়ে থাকে আর সারাক্ষণ তোমাকে ইলেকট্রল খাওয়ানো হয়, তোমার কি ভাল লাগবে? লাগবে না, তোমারও প্যাথেটিক লাগবে। তো সেরকম ওদেরও কোনো না কোনো জায়গায় সেই রকম ফিলিংটা হয়, থাকতে চায় না, মুক্তিই চায়।
কিন্তু হয়তো কিছু বলার আছে, কিছু বোঝানোর আছে, তখন সেইটা নিয়ে চেষ্টা করে যায় আর কি, যতদিন পারে। যার যতটা ক্ষমতা ততদিন চেষ্টা করে, তারপর আস্তে আস্তে যদি এনার্জি ডিফিউজ হয়ে যায় তখন ওরা চলে যায়, আর থাকে না, এক্সিস্ট করে না। ওকে, মানে সেটাও সম্ভব? হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, যেরকম গাইশালের যে ঘটনাটা, ট্রেন আমি অ্যাক্সিডেন্ট, ভাবছিলাম প্রসঙ্গটা তুলবো। হ্যাঁ, এটা আমি বলেছিলাম এক জায়গায়। তো ওইখানেও এরকম হয়েছে যে ওই অ্যাক্সিডেন্টের পরে বেশ কিছু বছর ওখানে কান্নার আওয়াজ পাওয়া যেত, কিন্তু আস্তে 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 ওটা এখন ডিফিউজ হয়ে গেছে, আর পাওয়া যায় না, সময়ের সাথে সাথে ডিফিউজ হয়ে গেছে। তো এরকম নিশ্চয়ই হয়, তা না হলে আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না, সেরকম কেন? একদম। আচ্ছা, এই যে ধরো তোমরা ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছো, তোমাদের কি আলাদা করে কোনো প্রিকশন নিয়ে চলতে হয় যখন তোমরা ইনভেস্টিগেশনে যাও? না, আমরা কিছু প্রিকশন নিই না, সবাই আমাদেরকে খুব বকা দেয়। মানে যারা আমার ভিডিও দেখেছে তারাও অনেক কমেন্টে আমি দেখেছি লিখেছে যে আপনারা খুব বেড়ে পাকা, আপনারা এ করেন না কেন। কিন্তু আমাদের এটা মনে হয়, ফার্স্ট অফ অল মনে হয় যে কোনো প্রিকশন নিয়ে কিছু করা পসিবল না। যদি আমাকে হার্ম করার হয় তার, সে হার্ম করবেই, চাই আমার কাছে ঠাকুরের লকেটই থাকুক না কেন, গীতাই থাকুক না কেন, যাই থাকুক। তো সেটা পসিবল না। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আমরা ধরে নিলাম যে এইটার ক্ষেত্রে প্রিকশন করা পসিবল, তাহলে আমি তো তার সাথে কানেক্ট করতে যাচ্ছি, সে আমার সাথে কানেক্ট করবে কেন? যদি এগুলোই আমাকে বাঁচিয়ে রাখে ওদের থেকে, তাহলে সে আমার কাছে আসবে কেন? আমার তো কাজটা তাদেরকে সাথে কানেকশন তৈরি করার বা কিছু আছে কিনা জানার। তুমি জানবো কি করে যদি আমি প্রিকশনই নিয়ে নিই? এক্স্যাক্টলি। যদি সত্যি সেরকম হয়ে থাকে তাহলে এটা একটু রিস্ক নিয়েই করতে হয়। মানে কাজটা কিন্তু রিস্কি, হ্যাঁ, এবং ভয়ের একই সঙ্গে, দুটোই রয়েছে। সেটা ঠিক।